और अपनी दुश्मन भारत जो है वो गिराया हुआ है, अजीब अजीब बातें करते हैं, हवास बाख्ता हुए हैं। दोबारा रचाने की भारत ने कोशिश की तो पहले तो 200-250 किलोमीटर तक हम गए थे, इस दफ़ा कलकत्ते तक पहुँचा के, और अपनी दुश्मन भारत जो है वो गिराया हुआ है, अजीब अजीब बातें करते हैं, हवास बाख्ता हुए हैं। दोबारा रचाने की भारत ने कोशिश की तो पहले तो 200-250 किलोमीटर तक हम गए थे, इस दफ़ा कलकत्ते तक पहुँचा के। জয় হিন্দ বন্ধুরা, আমি দীপঙ্কর মন্ডল। আপনারা দেখছেন নবান্ন নিমন্ত্রণ। আপনাদের সবাইকে স্বাগত। যার কথাটা আপনারা শুনলেন, বক্তৃতাটা শুনলেন, সাংবাদিকদের সামনে বলছেন, এর নাম হচ্ছে খোজা আসিফ বা খাজা আসিফ, অনেকে বলেন, বানানের এদিক ওদিক করলে খোজা বা খাজা। তো ইনি হচ্ছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রীর যে বক্তব্যটা আপনারা শুনলেন, সেখানে তিনি বলছেন যে কলকাতা পর্যন্ত আমরা হামলা করব, আক্রমণ করব, প্ররোচনা দিচ্ছেন, যুদ্ধের হুমকি দিচ্ছেন। খাজা আসিফ হুমকি দিচ্ছেন তিনি কলকাতায় আক্রমণ করবেন, কলকাতায় হামলা করবেন। বুঝুন। হ্যাঁ, দেখুন, এটা কি ফ্যাক্ট যে পাকিস্তানের যে সমস্ত মিসাইল রয়েছে, ক্ষেপণাস্ত্র রয়েছে, তাদের রেঞ্জ কতটা? মানে ইসলামাবাদ থেকে কলকাতার দূরত্ব প্রায় 2000 কিলোমিটার, একটু কম বেশি হতে পারে। তো ওদের মিসাইল কি এতদূর আসতে পারে? হ্যাঁ, আসতে পারে। এটা হচ্ছে ফ্যাক্ট। কিন্তু ভারতীয় যে মিসাইলগুলো রয়েছে, যেগুলো আপনারা সবাই নাম জানেন, পৃথ্বী রয়েছে, আকাশ রয়েছে, ব্রাহ্মস রয়েছে, একাধিক মিসাইল রয়েছে, ভারতীয় প্রযুক্তিতে তৈরি নতুন নতুন মিসাইল তৈরি করা হয়েছে, সেগুলোর রেঞ্জ আরও বেশি। এবং ভারতের যে অ্যান্টি মিসাইল সিস্টেম, অ্যান্টি ব্যালাস্টিক যে সিস্টেমটা রয়েছে, মানে চিহ্নিত করে আকাশেই ধ্বংস করে দেওয়া, সে ড্রোন হোক বা মিসাইল হোক, আকাশে হোক বা মাটিতে হোক বা সমুদ্র থেকে আসুক, যেখান থেকেই আসুক, তো সেগুলো ধ্বংস করে দেওয়ার জন্য অত্যন্ত উন্নত প্রযুক্তি রয়েছে। তো এবারে প্রশ্নটা হচ্ছে, বিষয়টাকে একদম কি উড়িয়ে দিচ্ছে ভারত সরকার? একদম হালকাভাবে নিচ্ছে? আর পাকিস্তান বা কেন এইসব কাজ করছে, এইসব হুমকি দিয়ে বেড়াচ্ছে? পাকিস্তানের যিনি প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ, তিনি তো প্রায় কাঁদো কাঁদো ভাবে, মানে একদম কেঁদে ফেলার মতো অবস্থা। সেই অবস্থায় তিনি এই যে কয়েকদিন আগে, 2-1 দিন আগে, তিনি একটা মধ্যরাত্রে জাতির উদ্দেশ্যে যে ভাষণটা দিয়েছিলেন, সেটাতে দেখা যাচ্ছে পরিষ্কার যে পাকিস্তানের একদম দুর্দশার শেষ নেই। পাকিস্তানের জামা কাপড় পরার মতো অবস্থা নেই, খাবার মতো অবস্থা নেই, মূল্যবৃদ্ধি একদম আকাশ ছুঁয়েছে। মানে সবজির দাম, আলুর দাম, ডালের দাম, চালের দাম আকাশ ছুঁয়ে গেছে। পেট্রোপণ্য ধরাছোঁয়ার বাইরে চলে গেছে। মানে বাইক চালানোর মতো সাধারণ মানুষ যারা পাকিস্তানের করাচিতে, লাহোরে, ইসলামাবাদে বা যেখানেই থাকুন না কেন, বালুচিস্তানে, তো তারা চালাতে পারছেন না, তারা টানতে পারছেন না, কারণ পেট্রোল ডিজেলের দাম তাদের সাধ্যের বাইরে চলে গেছে। আমাদের দেশে, মানে ধরুন আমরা কলকাতায় বসে ডিজেল কিনছি কত করে? 92 টাকা। পেট্রোল কিনছি কত করে? 102 টাকা। কোনো অসুবিধা হচ্ছে না। গেল রব তুলছে শাসক দল তৃণমূল কংগ্রেস, সেগুলো নিয়ে এইসব ছেঁদো লুচ্চা লাফাঙ্গাদের আলোচনা আজকের নয়। আজকের আলোচনা অত্যন্ত সিরিয়াস আলোচনা। আর পাকিস্তানের করাচিতে, ইসলামাবাদে, সিয়ালকোটে, বিভিন্ন জায়গায়, মানে গোটা পাকিস্তানে পেট্রোল ডিজেলের দাম 450-500 টাকা করে। সেখানে একটা লেভি দেওয়া হয়েছে, সেখানে একটা ছাড় দেওয়া হয়েছে। শেহবাজ শরীফ তিনি মধ্যরাত্রে ঘোষণা করেছেন, হাত জোর করে তিনি একটা লিখিত বক্তব্য পাঠ করেছেন। সেখানে বলছেন 80 টাকা করে আমরা ছাড় দিচ্ছি। আমরা ছাড় দেওয়ার পরে এই মুহূর্তে পেট্রোলের দাম 378 টাকা, তবে ব্ল্যাকে এটা কিনতে হচ্ছে 450-500 টাকা করে। এবারে এখানে কি অবস্থা? মানে পাকিস্তানের অবস্থা দুর্বিষহ। পাকিস্তানের অবস্থা দুর্বিষহ এই কারণে, আফগানিস্তানের সঙ্গে আপনারা জানেন সীমান্তে যুদ্ধ চলছে। বালুচিস্তান বা সিন্ধ প্রদেশ তাদের স্বাধীনতার কথা অনেক আগে থেকে জানিয়ে দিয়েছে। মানে দেশের মধ্যে, দেশের একটা বড় অংশ ভেঙে বেরিয়ে যাচ্ছে, 2-3টে টুকরো হতে চলেছে পাকিস্তান। এমতাবস্থায় এই যে গত 28শে ফেব্রুয়ারি আয়াতুল্লাহ আলী খামেনেইকে এলিমিনেট করে দিল ইসরায়েল এবং আমেরিকা, সেই 28 তারিখ থেকে কিন্তু যুদ্ধটা শুরু হয়েছে। 28শে ফেব্রুয়ারি সেই যে শুরু হয়েছে, মানে 38 দিনে পড়লো এই গালফ ওয়ার বা মধ্যপ্রাচ্যের যে যুদ্ধ, যে অবস্থা, সেটা হচ্ছে 38 দিনে আজকে পড়লো। 38 দিনে পড়ার পরে হরমুজ প্রণালী বেশ কিছু দেশের জন্য বন্ধ হয়ে গেছে, পাকিস্তান তাদের অন্যতম। ভারতের অসুবিধা হচ্ছে না কেন? ভারতের জন্য হরমুজ প্রণালী খোলা রয়েছে এবং ইরানের যারা বন্ধু কয়েকটা দেশ, তাদের জন্য খোলা রয়েছে। এবারে প্রশ্নটা হচ্ছে যে পাকিস্তানের এই হাল, এর পাশাপাশি ভারতের প্রতিবেশী অন্যান্য দেশগুলোর কি হাল? শ্রীলঙ্কা, মালদ্বীপ, বাংলাদেশ, মানে বাংলাদেশের একটা অংশ নিজেদেরকে পাকিস্তান বলেই এখনো মনে করে জামাতিরা, যারা মৌলবাদীরা। এই দেশগুলোতেও কিন্তু
একদম পেট্রোল পাম্পগুলো শুকিয়ে গেছে, তারা ভারত সরকারের একদম হাতে পায়ে পড়েছে, ভারত সরকারের কাছে মানে নরেন্দ্র মোদী সরকারের কাছে, নরেন্দ্র মোদীর কাছে চিঠিতে ফোনে পায়ে পড়ে দুধ পাঠিয়ে তারা বলে যাচ্ছে যে আমাদের একটু তেল চাই, ওষুধ চাই, হাসপাতালগুলোর অবস্থা খারাপ, বাচ্চারা খেতে পাচ্ছে না, আলো জ্বালানোর মতো অবস্থা নেই, গাড়ি চলছে না। ভারত সরকার একটা জরুরি বৈঠক করেছে, বৈঠকটা হচ্ছে সিসিএস, ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি। সেখানে অজিত ডোভাল ছিলেন, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ছিলেন, বেশ কয়েকজন ক্যাবিনেট সচিব ছিলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তো অবশ্যই ছিলেন। সেই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে এই প্রতিবেশী দেশগুলো অবশ্যই পাকিস্তান বাদ দিয়ে, মানে মালদ্বীপ, শ্রীলঙ্কা, বাংলাদেশ, এই যে দেশগুলো, এগুলো তো গরিব দেশ, এগুলো যত চেঁচামেচি করুক, যত ভারত বিরোধিতাই করুক না কেন, সেখানকার আমজনতার কথা ভেবে, গরিব মানুষের কথা ভেবে, সাধারণ মানুষের কথা ভেবে ভারতীয় তেল সেই সব দেশে কিছুটা পাঠানো হবে। আর ভারতবর্ষে এখনো পর্যন্ত গ্যাস এবং তেলের যা ভান্ডার রয়েছে, আগামী 2 মাস হাসতে হাসতে চলে যাবে, কোনো অসুবিধে নেই। বন্ধুরা, পাকিস্তান এখন কেন এটা বলছে যে তারা যুদ্ধকে কলকাতা পর্যন্ত টেনে নিয়ে যাবে? দেখুন, একটা কারণ হতে পারে তাদের মিসাইল যে কলকাতা পর্যন্ত আসতে পারে, সেরকম একটা বার্তা দেওয়া গোটা বিশ্বকে, যে আমাদের হাতে বড় বড় মিসাইল রয়েছে। এগুলো যে কেউ গুগল করলেই জানতে পারে তাদের মিসাইল কতটা যায় না যায়, এগুলো নতুন করে জানানোর কিছু নেই। কিন্তু তাদের যে অপদার্থতা, তাদের যে অসহায়তা, তাদের যে আতঙ্ক, তাদের যে দুর্ভিক্ষের মতো অবস্থা, সেটাকে কাটানোর জন্য পাকিস্তানি আওয়ামকে, মানে পাকিস্তানের মানুষকে একজোট করতে চাইছে পাকিস্তান সরকার। সেটা শুধুমাত্র একটাই অস্ত্র তাদের হাতে রয়েছে, ভারত বিরোধিতা। ভারত বিরোধিতা করে দেশের মানুষের মুখটাকে একটুখানি তারা কলু পাঠাতে চাইছে, মুখটাকে বন্ধ রাখতে চাইছে। কিন্তু পাকিস্তানের মধ্যে বিক্ষোভ শুরু হয়ে গেছে। বালুচিস্তান ইতিমধ্যেই তারা বিদ্রোহ ঘোষণা করেছে ইসলামাবাদের বিরুদ্ধে। বিভিন্ন জায়গাতে, করাচিতে হোক, ইসলামাবাদে হোক, রাওয়ালপিন্ডিতে হোক, বা এই যে সিয়ালকোটে, যেখানে এই যে খোজা আসিফ নামে যে তাদের প্রতিরক্ষা মন্ত্রী, তিনি যেটা বলেছিলেন, তিনি একবার বলেননি, তিনি কিন্তু লাগাতার বলে যাচ্ছেন। আমরা যে ভিডিও ক্লিপটা দেখালাম, এটা একদম রিসেন্ট, শনিবারে তিনি বলেছিলেন সিয়ালকোটে, তারপরে আবার তিনি বলেছেন, বারবার তিনি বলছেন আমরা যুদ্ধকে টেনে নিয়ে যাব কলকাতা পর্যন্ত। কলকাতা শব্দটা তাই তিনি কিন্তু উল্লেখ করেছেন। এবং দেখুন, কলকাতাকে আক্রমণ করব, এটা যেমন একটা নড়বড়ে কথা, হাস্যকর কথা, শিশুর মতো কথা, এই কথাটাকে বিরাট গুরুত্ব দেওয়ার নেই। কিন্তু ভারত সরকার বা নরেন্দ্র মোদীর সরকার বা অজিত ডোভালের নেতৃত্বে যে এনএসএ কাজ করছে, ন্যাশনাল সিকিউরিটি সিস্টেম বা ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত ডোভাল, তিনি কিন্তু ইতিমধ্যে কলকাতা থেকে ঘুরে গেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকালকে এসেছিলেন কোচবিহারে, এবং আজকে আর খানিকক্ষণ পরে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং কলকাতায় চলে আসবেন। রাজনাথ সিং যদিও তার একটা প্রকাশ্যে যেটা বলা হচ্ছে অফিসিয়ালি, যে তিনি ব্যারাকপুরে একটা পলিটিক্যাল প্রোগ্রামে, রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেবেন, কিন্তু প্রধানমন্ত্রী আসছেন, অমিত শাহ এসে ঘুরে গেছেন, অজিত ডোভাল এসে চুপচাপ চলে গেছেন, আবার প্রধানমন্ত্রী আসবেন 9 তারিখে, দফায় দফায় আসবেন। এতে করে তারা যে আসছেন, তারা কিন্তু তাদের কাজের কাজটাও করে যাচ্ছেন। একদিকে যেমন পশ্চিমবঙ্গে নির্বাচনের প্রচার হচ্ছে, পলিটিক্যাল র্যালি হচ্ছে, অন্যদিকে তারা কিন্তু যা করার তা করে যাচ্ছেন। প্রতিরক্ষা ব্যবস্থাটাকে তারা একদম যা আলোচনা করতে হয়, সেগুলো দেশের অভ্যন্তরীণ ব্যাপার, সেগুলো তারা করছেন। এবারে রাজনাথ সিং কি বলেছেন? রাজনাথ সিং কয়েকদিন আগেই বলেছেন যে এবারে কিন্তু ঘরে ঢুকে মেরে আসবো। আপনাদের উরির কথা মনে আছে, সার্জিক্যাল স্ট্রাইক করা হয়েছিল উরি কাণ্ডের পরে, তারপরে পুলওয়ামার পরে করা হয়েছিল এয়ার স্ট্রাইক। আর এই মাসে, এই যে এপ্রিল মাস, গত বছর এপ্রিল মাসে 22 তারিখে কাশ্মীরের পেহেলগামে যে নারকীয় কাণ্ড হয়েছিল, একদম বেছে বেছে ধর্মীয় পরিচয় জানার পরে একদম জামা কাপড় খুলে যেভাবে হত্যা লীলা চালানো হয়েছিল, 26 জনকে এলিমিনেট করা হয়েছিল, ধ্বংস করে দেওয়া হয়েছিল তাদের পরিচয়ের কারণে। তাদের একমাত্র অপরাধ ছিল তারা সনাতন হিন্দু ধর্মের। এবারে তারপরে কি হলো? তারপরে আপনারা জানেন যে মের 7 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত যা ওষুধ দিতে হয়, মানে কাউকে গোলা ওষুধ, কাউকে ট্যাবলেট, কাউকে ক্যাপসুল, কাউকে ইঞ্জেকশন, যা যা দিতে হয় আর কি, সমস্ত ওষুধ কিন্তু আমরা দিয়েছি, মানে ভারত সরকার দিয়েছে, নরেন্দ্র মোদী সরকার দিয়েছে। সেই যে ওষুধটা দেওয়া হয়েছিল, মানে একদম ঢুকে গিয়ে জঙ্গি ঘাঁটিগুলোকে পিওকের মধ্যে, মানে পাকিস্তান অকুপাইড কাশ্মীর এবং পাকিস্তানের মধ্যে, মূল ভূখণ্ডের মধ্যে জঙ্গি ঘাঁটিগুলোকে ধ্বংস করে দেওয়া হয়েছিল। তার ক্ষত এখনো পর্যন্ত পাকিস্তান শুকোতে পারেনি। পাকিস্তান এখনো সেই ক্ষত শুকোতে পারেনি, সেই ঘা নিয়ে এখনো পর্যন্ত চলছে। তো সেই যে 22 তারিখে, 22শে এপ্রিলে যে ঘটনাটা ঘটেছিল চলতি মাসে গত বছরে, তারপরে আমরা কি করেছিলাম, আমরা গোটা দেশ জুড়ে ইনক্লুডিং পশ্চিমবঙ্গ, মানে আমাদের রাজ্যের সমস্ত জেলায়, সমস্ত শহরে, গোটা দেশে তিরাঙ্গা যাত্রা হয়েছিল। এবার যারা ভারত বিদ্বেষী, ভারত বিরোধী রাজনৈতিক দল আছে, কিছু লোক আছে যারা পাকিস্তানের
থুতু চাটতে ভালোবাসে, পছন্দ করে, তারা তিরঙ্গা যাত্রা নিয়েও বাধা দেওয়ার চেষ্টা করেছিল। এখন আর নাম উচ্চারণ করতে ইচ্ছে করছে না। ভারত বিদ্বেষীদের নাম মুখে আনলে তারা গা ঘিন ঘিন করে। তারা বিধানসভার মধ্যে তিরঙ্গা যাত্রা নিয়ে কটাক্ষ করেছিল, বিধানসভার মধ্যে, রাজ্যের বিধানসভা বলছি, পশ্চিমবঙ্গের কথা বলছি, অপারেশন সিঁদুর নিয়ে কটাক্ষ করেছিল ছাপার অযোগ্য ভাষায়। রাজ্যের এই যে এখন বিদায়ী মুখ্যমন্ত্রী, কেয়ারটেকার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, সত্যি গা ঘিন ঘিন করে। অপারেশন সিঁদুরের বিরোধিতা করেছিলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরোধিতা করতে গিয়ে অপারেশন সিঁদুর এবং তার মুখে যা এসেছিল সে তো আপনারা শুনেছেন, মনে নেই? সিঁদুর নিয়ে কি আজে বাজে নোংরা কথা বলেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো সেই আবহে সামনে নির্বাচন রয়েছে, এখন অপারেশন সিঁদুরের বর্ষপূর্তি হতে চলেছে, আর কিছুদিন পরে 22শে এপ্রিল সেই নারকীয় জঘন্যতম ঘটনা, সেটা নিশ্চয়ই ভারত সরকার স্মরণ করবে। আমরা নিশ্চয়ই স্মরণ করব। শহীদ হয়েছেন যারা, যাদেরকে হত্যা করা হয়েছে, তাদেরকে আবার আমরা নিশ্চয়ই শ্রদ্ধা জানাবো। সেই ঘটনাকে নিশ্চয়ই আমরা ঘুরে রাখার চেষ্টা করব। কিন্তু পাকিস্তান এই এপ্রিল মাস আসার পরেই আবার নতুন করে যে হুমকি দেওয়া শুরু করেছে, এটা আর কি হবে? দেখুন, আমাদের যে অগ্নি, ব্রহ্মস, ধনুষ, এই সমস্ত যে ক্ষেপণাস্ত্রগুলো রয়েছে, সেগুলোকে কিন্তু ভালো করে একদম ঘষে মেজে তৈরি করা হচ্ছে। এবং গোলরক্ষক হিসেবে, মানে যদি ফুটবল গ্রাউন্ডের কথা ভাবেন, গোল করার কেউ চেষ্টা করলে তো গোলরক্ষকদের তৈরি থাকতে হয়, মানে গোলকিপারদের। আমাদের গোলকিপিং ব্যবস্থাটা ভালো করে ঘষে মেজে একদম রেডি করে রাখা হচ্ছে। মানে বলা তো যায় না যে পাকিস্তান দেশটা দুর্ভিক্ষে পড়ার আগে, দুর্ভিক্ষে কার্যত পড়ে গেছে, তাদের তেল নেই, খাবার নেই, সবজি নেই, কিছুই নেই। তাদের দেশের মধ্যে সমস্যা, দেশের অভ্যন্তরীণ সমস্যা, দেশের বাইরে থেকে আক্রমণ হচ্ছে, আফগানিস্তান ছেড়ে কথা বলছে না, আফগানিস্তানি সেনা ঢুকে যাচ্ছে পাকিস্তানের ভেতরে। ফলে তারা একটা কিছু এমন করার চেষ্টা করছে যে ভারতে ওইভাবে ড্রোন হামলা বা মিসাইল হামলা তারা করতে পারবে। এর জন্য ভারত সরকার কিন্তু পুরোপুরি তৈরি রয়েছে। এবং দেখুন, এই পরিস্থিতি, এই যে শোচনীয় পরিস্থিতি পাকিস্তানের, তার মধ্যে সবচেয়ে যেটা মজার কথা, তারা লোন নিয়ে রেখেছিল বিলিয়ন বিলিয়ন ডলার, বিলিয়ন বিলিয়ন ডলার চীন এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের কাছ থেকে, বিশেষ করে সংযুক্ত আরব আমিরশাহীর কাছ থেকে বিলিয়ন বিলিয়ন ডলার। এবারে এই অবস্থার মধ্যে পড়লে লোন দিতে পারবো না, সেটা তারা দেখাবে চীনকে। এবং এই যে বিভিন্ন দেশ থেকে তারা টাকা নিয়ে খেয়ে রেখেছে, তারা এবার বলছে টাকা দাও, টাকা দাও, টাকা দাও, টাকা দাও। পাকিস্তানের একদম কলার ধরে মধ্যপ্রাচ্যের দেশগুলো বলছে, ভাই তুমি টাকা ধার নিয়েছিলে, এবার টাকাটা ফেরত দাও। তো পাকিস্তান কিছু কিছু টাকা কিছু কিছু দেওয়ার চেষ্টা করছে, সামলানোর চেষ্টা করছে। এবং $2 বিলিয়ন সংযুক্ত আরব আমিরশাহীকে এই মাসে, মানে এপ্রিল মাসের শেষ হওয়ার আগে তাদেরকে এবারে ফেরত দিতে হবে। কূটনৈতিক মহল যেটা মনে করছে, এই অরাজকতা এবং এই যে ব্যর্থতা, এই যে অপদার্থ একটা দেশ, একটা অপদার্থ দেশ বললে শুধু নয়, মানে দেখুন, নিউক্লিয়ার পাওয়ার রয়েছে, তারা খেতে পাক না পাক, তারা অস্ত্র চাই, যুদ্ধ চাই। মানে এটা কি, কোন ধরনের মানসিকতা? স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, কলেজ বন্ধ হয়ে যাচ্ছে, হাসপাতাল বন্ধ হয়ে যাচ্ছে, রাস্তা করার পয়সা নেই, কোনো গাড়ি চলছে না। পাকিস্তানের ছবি আপনারা যদি একটু ইন্টারনেটে সার্চ করেন, দেখতে পাবেন যে সেখানে ঘোড়ার গাড়ি চলছে, গরুর গাড়ি চলছে। বুঝতে পারছেন দেশটা কোন রসাতলে চলে গেছে? এই অবস্থাতে সেই যে অপারেশন সিঁদুর, আমরা যে স্ট্রাইকটা করেছিলাম, পাকিস্তানে ঘরে ঢুকে মেরে এসেছিলাম, তারপরে সিন্ধু জল চুক্তি বাতিল কিন্তু এখনো পর্যন্ত কার্যকর। আমাদের আকাশসীমা পাকিস্তানের জন্য এখনো পর্যন্ত বন্ধ। আমাদের সঙ্গে, মানে ভারতের সঙ্গে পাকিস্তানের কোনো রকমের বাণিজ্যিক যা যা ছিল সমস্ত কিছু বন্ধ। আমাদের এখানে ভিসা আদান প্রদান সব বন্ধ। ফলে মহা ফাঁপড়ে পড়েছে পাকিস্তান। তারপরে ইরানও পাত্তা দিচ্ছে না, আমেরিকাও পাত্তা দিচ্ছে না, গোটা বিশ্বে একদম কর্নার হয়ে গেছে। এই জিওপলিটিক্যাল যে ইস্যু, এই যে একটা অবস্থা, এই যে একটা অরাজক অবস্থা তৈরি হয়েছে, বিশেষ করে মধ্যপ্রাচ্যের এই যুদ্ধের ফলে, তার ফলে পাকিস্তান টুকরো টুকরো হয়ে তো যাবে বটেই, ভয়ঙ্কর একটা ক্ষতির মুখে পড়তে চলেছে পাকিস্তান। এই অবস্থাতে তাদের এই হুমকি ধমকি ছাড়া আর কোনো রাস্তা নেই বলে মনে করছে রাজনৈতিক মহল। এবং এটা কিন্তু পুরনো তাস, মানে এর আগে পাকিস্তান এই তাস খেলেছে। তাদের আমজনতাকে বা আওয়ামকে তারা একজোট করার জন্য ভারত বিরোধিতার এই সমস্ত হুমকি তারা আগেও দিয়েছিল এবং এখনো পর্যন্ত দিয়ে যাচ্ছে। পুরনো কৌশলটাকে তারা আবার নতুন করে ব্যবহার করছে। দেখুন, ভারতীয় সেনা বা ভারতীয় বায়ুসেনা, ভারতীয় নৌসেনা, তাদেরকে কিন্তু অ্যালার্ট করে রাখা হয়েছে। মানে যদি কোনো কারণে পাকিস্তানের তরফে কোনো রকম হামলা হয়,
আমাদের দেশের সমস্ত সেনা মানে স্থল সেনা, জলসেনা এবং বায়ুসেনা, তিনটে সেনাকেই তৈরি করে রাখা হয়েছে। এবং এই যে অ্যান্টি মিসাইল যে ব্যবস্থা, যা যা কিছু ডিআরডিও তৈরি করেছে দেশীয় প্রযুক্তিতে, সমস্ত কিছুকে অ্যালার্ট করে রাখা হয়েছে। ফলে আমাদের ভয়ের কিছু নেই, সন্ত্রাসের কিছু নেই, কোনো আতঙ্কের কিছু নেই। আপনারা বরং যারা আমাদের দর্শকরা তারা হৈ হৈ করে ভোট দিন, মাথা উঁচু করে ভোট দিন। আর যারা পাকিস্তানপন্থী বা বাংলাদেশের জামাতপন্থী, তাদের উস্কানিকে, তাদের হুমকিকে পাত্তা দেওয়ার দরকার নেই। এখনো পর্যন্ত দেশে নরেন্দ্র মোদী সরকারটা রয়েছে। মোদি হ্যাঁ তো মুমকিন হ্যাঁ। বন্ধুরা, আজকের এই এপিসোড কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর যারা প্রথমবার নবান্ন নিমন্ত্রণ চ্যানেলটা দেখছেন, সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতারাম।